মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অমৃতা কোনারের কাহিনী ভুল হয়ে যায়। এই যেমন আমি আপনাদের গল্প বলি, তেমন আপনার স্মৃতিও আপনাকে গল্প বলে। কেবল পার্থক্য হলো স্মৃতির বলা গল্পকে আপনি নির্ভেজাল সত্য বলে মনে করেন এবং আপনার সেই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সে আপনার মাথার মধ্যে তৈরি করে ইলিউশন। আপনি এমন ঘটনাকে বাস্তব বলে মনে করেন যা আদৌ কোনোদিন ঘটেনি। আজ আমাদের গল্পে কি তাই হতে চলেছে? শুনতে থাকুন অমৃতা কোনারের কাহিনী ভুল হয়ে যায়। আচ্ছা শোন, মনে করে এই ওষুধগুলো খাবি, ঠিক আছে? আমি যা দেখছি তাতে মনে হচ্ছে 2 দিন মিস করেছিস। গত 2 সপ্তাহ হাসপাতালে ছিলি, নিয়মে ছিলি। এই 4 দিন বাড়ি এসেছিস, তাতেই 2 দিন খাসনি। বিছানায় আধশোয়া অবস্থায় থাকা মানুষটার হাতের পালস মাপতে মাপতে কথাগুলো বলল অবিনাশ। অল্প বয়স তার, 35 হবে। শহর থেকে পাশ করেও এই কমলপুর গ্রামে এসে ডাক্তারি করছে। এটাই নাকি ওর স্বপ্ন ছিল, একদিন ডাক্তার হতে পারলে ওর গ্রামের মানুষদের চিকিৎসা করবে। শহরে সোম থেকে শুক্র থাকে, আর শনি রবি এখানের বাড়িতে। গ্রাম বলছি বটে, কিন্তু এই কমলপুর এখন অনেক উন্নত, মফস্বলের দিকেই যাচ্ছে। কমলপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ওরা 2 বন্ধু আলাদা হয়ে যায়। সুকুমার গ্রামের কলেজে চান্স পেল, আর অবিনাশ ডাক্তারিতে। সুকুমার বড়লোক বাড়ির ছেলে, তবে মাথা অবিনাশের ভালো। গরিব ঘরের ছেলে হয়েও নিজের চেষ্টায় জয়েন্টে ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজে মেডিকেল পড়ার চান্স পেল। তারপর আরও হায়ার স্টাডি করে কর্মে পাকাপাকিভাবে প্রবেশ। আর সুকুমার ততদিনে কলেজ পাস করে বেকারের মতো দিন কাটাতে লাগল। চাকরি বাকরি না করলেও ওর দিন চলে যাবে, এমনটাই ও ভাবত। একটু নয়, অনেকটাই অলস সুকুমার। ওর বাবার বেশ কিছু জমি জমা আছে, সেগুলোয় চাষ হয়, টাকাও ওঠে। সুকুমারের বাবা নাকি অনেকবার বলেছিল ওকে চাষের জমির হিসাব বুঝে নিতে, ও গা করেনি। কিন্তু ওর মা মারা যাওয়ার পর থেকেই ওই বাবাই সব, তাই মুখের উপর নাও বলতে পারেনি। টুকটাক হিসাব নিকেশ তখনই শিখেছিল, তবে সেটাও ক্ষণস্থায়ী। ওর বাবা ওর অলসতার জন্য খুব বকাবকি করত। একদিন বাপ বেটার তর্ক চরমে ওঠে। সুকুমার তখন রাগের বশে বলেছিল, চলে যাব, আমি থাকবো না তোমার টাকায়। এরপর যদি তোমায় টাকা দিতে পারি তখন ফিরবো। ওর বাবা বিশেষ পাত্তা দেয়নি সে কথায়। ছেলেকে তিনি যতটা চেনেন, তাতে এ কথা ঝগড়া হলে সে হামেশাই বলে থাকে। কিন্তু সেইবার ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। সুকুমারের ও কথার আর অন্যথা হয়নি। তারপর দিনই ভোরের দিকে কাউকে কিছু না বলে সে বেপাত্তা। কোথায় গেছিল কে জানে। 2 বছর পর ওর বাবাকে একটা চিঠি পাঠিয়েছিল। তাতে লেখা ছিল সুকুমার মুর্শিদাবাদে আছে এবং ভালো আছে। সঙ্গে কিছু টাকাও পাঠিয়েছিল। বলেছিল ও মোটামুটি ভালোই রোজগার করে। ওর বাবা চিঠির উত্তরে ওকে ফিরে আসতে বলে, কিন্তু সুকুমার জানায় সে দেখা করতে এলেও পাকাপাকিভাবে আর থাকবে না। এসেও ছিল বেশ কয়েকবার, কিন্তু কিছুদিন থেকেই ফিরে যেত। ছেলের শোকে ওর বাবাই বা কতদিন ভালো থাকত। একমাত্র ছেলে, সেও বাড়ি ছাড়া। সুতরাং বেশি দিন আর বাঁচা হলো না তার। সুকুমারের বাবা মারা যেতে ও এসেছিল। তারপর বহু বছরের বিশ্বস্ত লোক রঘু কাকার হাতে বাড়ির দায়িত্ব তুলে দিয়ে চলে যায়। সকলেরই মনে হলো সুকুমার হয়তো এমুখো আর হবে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে 2 মাস আগে সুকুমার হঠাৎ করে চলে এলো, পাকাপাকিভাবে।
এসেই রঘু কাকাকে বলল ও আর কোথাও যাবে না, বাবার শেষ ইচ্ছে পূরণ করবে, জমি জমার কাজ দেখবে। সুকুমার ছেলেটা চিরকাল এমনই খামখেয়ালি, এই একটা কাজ করছে তো পরক্ষণেই অন্য কিছু। এখানে এসে সে কথা মতো জমি জমার কাজ দেখতে শুরু করল। এভাবেই 1.5 মাস চলল। তারপরেই ঘটল বিপত্তি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় বেশ গভীর চোট পায় সুকুমার। ওদের সর্বক্ষণের ভৃত্য রঘু কাকাই চিৎকার করে লোক ডেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানেই ওর চিকিৎসা হয়। অবিনাশ সপ্তাহ শেষে এখানে আসতেই খবরটা পায়, আর তারপরই বন্ধুর চিকিৎসায় নিযুক্ত হয়। ওর পরামর্শেই সুকুমার খানিকটা সুস্থের দিকে, তবে এখনো পুরোটা সেরে ওঠেনি। সুকুমার মাথা নিচু করেছিল, কিছু যেন ভাবছিল এতক্ষণ। তবে অবিনাশের কথাগুলো কানে এসেছে ওর। নিজের বাল্যবন্ধুর দিকে তাকিয়ে বলল, ভুল হয়ে যায় রে আজকাল। আজকাল না সব সব কেমন ভুলে যাই। হ্যাঁ, সে ভুল তো হতেই পারে, কিন্তু তোকে একটু একটু করে সব মনে রাখতেই হবে। এত ভুলে গেলে চলবে? আর এগুলো না খেলে পুরোপুরি সুস্থ হবি কি করে? ছোটদাবাবু, তুমি মনে করতে পারছো না? তুমি রঘু কাকা কি যেন বলতে যেতেই অবিনাশ রঘু কাকার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে। সে চুপ করে যায়। তার বিষণ্ণ মুখ দেখে মায়া লাগে। কিসের যে বিষণ্ণতা তা বোঝা যায় না। হয়তো একমাত্র সহায় সম্বল মালিকের এত বড় দুর্ঘটনা তাকে এমন বিধ্বস্ত করে তুলেছে। তাই বয়স 60 হলেও দেখে মনে হয় 70। তোর যদি কিছু মনে করার হয় বা কিছু ভাবনা আসে, তুই আমাকে শেয়ার করবি। রাতের দিকে ফোন করিস, আমি ফ্রি থাকবো, তখন কথা হবে, ঠিক আছে? আমার কাছে তোর নাম্বার আছে। লাস্ট ক বছরে কি দেখা হয়েছিল আমাদের? বল না সেই সময়ের কিছু কথা, মনে পড়ছে না কিচ্ছু। না রে, লাস্ট ক বছরে যোগাযোগ আমাদের হয়নি, এমনকি তোর সাথে দেখা সাক্ষাৎও হয়নি। আমি আমার নাম্বারটা রঘু কাকার কাছে দিয়ে রেখেছি, ওটা নিয়ে নিস। আচ্ছা, তাহলে আমারটাও সেভ করে নে। 973। রঘু কাকা আমাকে দিয়েছে তোর নাম্বার, দাঁড়া চেক করে নি একবার। 9 না তো, হ্যাঁ এইটা তো 628। এটা আবার কার নাম্বার? রঘু কাকা কার নাম্বার দিয়েছো তুমি? তোমার নতুন নাম্বারটা। তুমি তো এবার এসে ওই নতুন নাম্বারটা দিয়েছিলে। তুমি যে বললে আগের নাম্বারটা নেই, ওটাই লিখে দিয়েছো। তাই নতুন নাম্বার নিয়েছি? কি অবস্থা আমার, নিজের ফোন নাম্বার অবধি মনে নেই। আরে ওসব কথা বাদ দে তো, সব মনে পড়ে যাবে আস্তে আস্তে, তো চিন্তা করিস না। আচ্ছা এবার আমি উঠি, বুঝলি? একবার এখানের হসপিটালে এবার ঢুঁ দিতে হবে। কাল একবার তোর সাথে দেখা করে যাব, ঠিক আছে? রেস্ট নে, ভালো মন্দ খা আর ঘুমা। আর রঘু কাকা ওকে সকালে আর রাতে খাবার পরে ওষুধের কথাটা শুধু মনে করিয়ে দেবেন, সব লেখা আছে খামের উপর। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা হাতে নিয়ে দরজা অবধি এগিয়ে গিয়েও একবার পেছনে ফিরে তাকায় অবিনাশ। কাকা একটু আসুন তো বাইরে, যেতে যেতে ওর খাবার দাবারটা আরেকবার বুঝিয়ে দিই আপনাকে। রঘু কাকা মাথা নেড়ে এগিয়ে যায়। ওরা বেরিয়ে যায় ঘর থেকে, অথচ সুকুমার একটুও ফিরে তাকালো না দরজার দিকে। কেবল মাথা নিচু করে ভুরু কুঁচকে এক দৃষ্টে বিছানার দিকে তাকিয়ে রইল। দেখুন, সুকুমারকে কিন্তু কোনো কথাই জোর করে মনে করানোর চেষ্টা করবেন না, তাতে ওর ক্ষতি হতে পারে। মাথায় চাপ পড়লে যন্ত্রণা শুরু হবে। ও যতটুকু মনে করতে পারবে ততটুকু ধীরে সুস্থে কথার মাধ্যমে মনে করাতে হবে। ওই দিনের এমন কোনো ঘটনা ওকে মনে করানোর চেষ্টা করবেন না যাতে ও হাইপার হয়ে যায়, বা এরকম কিছু পুরনো কোনো কথা বলারও চেষ্টা করবেন না।
আপনি তো জানেন যে মাঝের 3-4 বছরের স্মৃতি ওর মুছে গেছে, এমনকি ওর বাবার মৃত্যুটাও মনে নেই ওর। সেদিন ওর বাবার কথাটা মনে করানোর চেষ্টা করলাম, কি পরিমাণ শক পেল সেটা দেখেছি। এরকম না হওয়াই ভালো। তবে চিন্তা করবেন না, আমার ধারণা এটা টেম্পোরারি মেমোরি লস। আশা করছি ফিরেও আসবে শিগগিরই। ততদিন একটু ওই দিন অমনটা না হলে তো আমি ওদিকে আমি তো নিজের দুঃখ কাউকে বলতেও পারছি না। আমি সব বুঝতে পারি কাকা, কি যে বলবো আপনাকে। একটু শক্ত হন। সুকুমার আপনার কাছেই এক প্রকার মানুষ হয়েছে, তো আপনার ছেলের মতোই। আপনাকে সবটা বলেছি, ওর ভালোর জন্য এবং আপনার ভালোর জন্য আমার কথা মেনে চলতে হবে। পারলে আমাকে ক্ষমা করবেন। ছোটদা বাবুকে আমি নিজের ছেলের থেকে কম ভাবিনি কোনোদিন দাদা বাবু, কোনোদিন। অবিনাশ আর দাঁড়ায় না। ও চলে যেতে রঘু কাকা গেটটা লাগিয়ে দিয়ে রান্নাঘরে যায়। একটু সেদ্ধ সবজির ঝোল করেছিল, সেটা বাটিতে করে নিয়ে এসে সুকুমারের ঘরে ঢুকতেই একটু অবাক হয় রঘু কাকা। সুকুমার বিছানায় বসে নেই আর, সে দাঁড়িয়ে আছে তার বিছানার থেকে 2 হাত দূরে থাকা একটা জানলার ধারে। এই জানলা দিয়ে বাগানটা দেখা যায়, কত রকমের গাছ সেখানে। বেশিরভাগ ফলের গাছ, ফুলের গাছ একদমই নেই। কটা জবা আর গোলাপ গাছ বাড়ির সামনের উঠোনে আছে। এই দিকটা বাড়ির পেছন দিকে। ওইসব গাছের সারি থেকে একটু ফাঁকা হয়ে সুকুমারের জানলার সোজা বরাবর দাঁড়িয়ে আছে একটা বিশাল বড় জামরুল গাছ। সুকুমারের খুব প্রিয় ওই গাছটা। ওই পুঁতেছিল খাওয়া জামরুলের বীজটা। এটো গাছ তো কি হয়েছে, এই গাছের জামরুল যে কি মিষ্টি। গোটা গ্রামের ছেলেপুলে একসময় তককে তককে থাকতো জামরুলের জন্য। সুকুমারের দৃষ্টি এই মুহূর্তে ওই গাছটার দিকে। ছোটদা বাবু, পেছন থেকে রঘু কাকা ডাক দিতেই চমকে ওঠে সুকুমার, যেন ওদিকে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছিল। আচমকা বাধা পড়ে। এইখানে দাঁড়িয়ে আছো কেন? ওই ওই মেয়েটা কে কাকা? মেয়ে? কই, কোথায়? ওই যে বাগানের মধ্যে। রঘু কাকা তার হাতের ইশারা দেখে ছুটে যায় জানলার কাছে। এদিক ওদিক উত্তেজিতভাবে তাকিয়ে বলে, কার কথা বলছো বলো দেখি ছোটদা বাবু? কোথায় মেয়ে? কি কোথায় গেল? এখানেই যে ছিল। তুমি ঠিক দেখেছো? হ্যাঁ গো কাকা, শুধু আজ নয়, পরশুও দেখেছি, কালকেও দেখেছি, এই একই জায়গায়। মেয়েটা বাগানের মধ্যে ঘোরাফেরা করে। আজ দেখি ওই জামরুল গাছটার পাশে দাঁড়িয়ে, আর একভাবে আমার জানলার দিকে তাকিয়ে আছে। কে ও? পাড়ার কেউ নাকি? আমি চিনি? কেউ নেই ছোটদা বাবু, তুমি ভুল দেখেছো। এই নাও, খেয়ে নাও। এটা শরীর দুর্বল তাই ভুলভাল দেখছো। এখন এটা খেয়ে সকালে ওষুধটা খেয়ে একটু ঘুমাও দেখি। খাবারটা বিছানার পাশের টেবিলে রেখে রঘু কাকা একবার জানলাটার সামনে এসে দাঁড়ালো। সুকুমার বিছানায় বসে খাবারটা খেতে খেতে বলল, কাউকে দেখলে কাকা? না তো, তুমি ভুলই দেখেছো। আমি বরং এই জানলাটা বন্ধ করে দিই, কেমন? না না কাকা, এমনিতেই সারাক্ষণ দম বন্ধ লাগে। মনে হয় কেউ যেন আমার স্মৃতিটাকে আটকে রেখেছে। এরপর ওই জানলা দিয়ে দেখাচ্ছি না, স্মৃতিগুলো না দেখলে তাছাড়া হাওয়াও তো খেলবে না। থাক, খোলা থাক। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও, ওসব নিয়ে চিন্তা আর করতে হবে না। আর যদি কাউকে দেখতে পাও তাহলে আমাকে বলবে। হ্যাঁ, হতে পারে পাড়ার কেউ এসেছিল, কিন্তু না দেখলে আমি তো চিনতে পারবো না। না,
বেশ, বলবো। মনে হয় আমি চিনি না, অবশ্য চিনি কিনা ঠিক বলতেও পারছি না, কারণ শেষের দিকে যদি ওর সাথে আমার চেনা জানা হয়েও থাকে আমার তো কিছু মনে নেই। তবে জানো তো কাকা, মুখটা দেখে মনে হচ্ছিল যেন আমি আগে দেখেছি কোথাও একটা। এই যে, কেমন দেখতে বলতে পারবে? কেমন বয়স? ওই 10-12 হবে। ছিপছিপে চেহারা, পিঠে এলিয়ে রাখা কোঁকড়া চুল, শ্যামলা রং, মুখটা একটু গোল মতো। সুকুমারের দেওয়া বিবরণ শুনে দুপা পিছিয়ে যায় রঘু কাকা। কি হলো কাকা, কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, না না, কিচ্ছু হয়নি। তুমি যে বললে আগে দেখেছ, কোথায় কখন দেখেছিলে মনে পড়ে? না কাকা, কিছুই তো মনে পড়ছে না। ওই জন্যই তো তোমাকে বললাম, মনে হলো দেখেছি, কিন্তু কোথায় সেটা। মাথাটা ধরে সুকুমার চোখটা বন্ধ করে নেয়। একটু যেন মাথায় ব্যথা হলো। থাক থাক ছোটবাবু, থাক, তোমাকে আর মনে করতে হবে না। তুমি আরাম করো, আমি যাই। হ্যাঁ, দুপুরের রান্না চাপাই, আবার অনেক রান্না বাকি আছে তো, যাই। কথাটা বলেই ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল রঘু কাকা। সুকুমার তার এমন আচরণে অবাক হয়ে তাকিয়ে রইল আর বিড়বিড় করে বলে উঠল, রঘু কাকা কি কিছু লুকাচ্ছে আমার থেকে? বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। সবেমাত্র দুপুরের খাওয়া শেষ করে একটু পিঠটা বালিশে হেলান দিয়ে বসেছে। আজকাল দিনগুলো ভারী অদ্ভুত কাটছে সুকুমারের। সময় কাটানোর মতো কিছুই পাচ্ছে না। কী বা করবে? কথা বলার তেমন কেউ নেই। রঘু কাকার সাথে কি কথা বলবে? তাকে যে আটকে রাখবে সেই উপায়ও নেই। তাহলে ঘরের কাজকর্ম করবে কে? টিভিটাও খারাপ হয়ে পড়ে আছে। মোবাইল ফোন আছে, তাতে কন্ট্যাক্ট নাম্বারও আছে অনেক, কিন্তু কাকে ফোন করবে? শেষ কিছু বছরের চেনা মানুষগুলোকে ও এখন ফোন করে কী বা বলবে? তাই বেশিরভাগ সময় ফোনটা চার্জও দেওয়া হয় না। ওদিকে যখন তখন অবিনাশকে ফোন করে বিরক্তও করা যায় না, ও ব্যস্ত মানুষ। কিছুক্ষণ ওভাবে বসে থাকতে থাকতে কখন যেন একটু চোখ লেগে গিয়েছিল। ঝিমুনিটা কাটল একটা শব্দে। প্রথমেই শব্দটা কিসের থেকে এসেছে সেটা আন্দাজ করতে না পারলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারে কোনো বাসন পড়ার শব্দ এসেছে নিচের রান্নাঘর থেকে। কথাটা মাথায় আসতেই আর একটা কথা মনে পড়ে যায় সুকুমারের। সে দেওয়াল ঘড়িটার দিকে তাকাতেই দেখে সময় 2:45, তার মানে 2:45। এখন রান্নাঘরে কি রঘু কাকা? অবশ্য সে ছাড়া আর কেই বা হবে? কথাটা মাথায় আসতেই বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসে সুকুমার। ওপরে সিঁড়ির ধারটায় আসতেই নজরে পড়ে ঘটনাটা। রঘু কাকা রান্নাঘর থেকে কেমন যেন চুপি সারে বেরিয়ে আসছে, হাতে একটা থালা ধরে রাখা। বেশ বোঝা যাচ্ছে ওই দুটো থালার মধ্যে খাবার আছে, ফাঁক দিয়ে অল্প ভাতও দেখা যায়। কাকা খাবার নিয়ে কোথায় যাচ্ছে? দৃশ্যটা দেখে অদ্ভুত একটা অস্বস্তি হয় সুকুমারের। রঘু কাকা চিরকাল রান্নাঘরের মেঝেতেই খেয়ে এসেছে। বাড়ির সবার খাওয়া 1:30টায় শেষ হলে ঘড়ি ধরে দুটোই নিজে খেয়ে নিত।
তার বেশি দেরি কখনো হতে দেখেনি সুকুমার। হ্যাঁ, বাড়িতে কোনো কাজ বা অনুষ্ঠান থাকলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু গ্যাস অম্বলের রোগী বলে এর বেশি দেরি সে কখনো চট করে করতে চাইতো না। তাহলে আজ কি এমন হলো? নাকি বিগত কয়েক বছরে নিজের অভ্যাস পাল্টে ফেলেছে রঘু কাকা? হয়তো সেসব স্মৃতি এখন সুকুমারের মাথায় নেই। সিঁড়ির কোণটায় যতটা সম্ভব নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রইল সুকুমার। রঘু কাকার হাবভাব বলে দিচ্ছে সে চায় না কেউ তাকে দেখুক, তাই সুকুমারকে লুকিয়েই সব দেখতে হবে। কিন্তু রঘু কাকা এত বছরের বিশ্বস্ত লোক, সে এমনভাবে খাবার লুকিয়ে কেন খাবে? বাড়িতে সুকুমার আর সে দুটো তো মোটে মানুষ। সে সুকুমারের নিজের লোকই হয়ে গেছে, যা রাঁধে তাই তো খাবে। যা মানুষের অধিকার তা লোকানোর কি আছে? তবে কি অন্য কোনো কারণ? রঘু কাকা ধীর পায়ে হলঘরের দরজার কাছে পৌঁছালো। তারপর আরেকবার পিছন ফিরে সতর্ক দৃষ্টিতে চেয়ে নিল সব দিক। সুকুমারও খেয়াল করল সবটা। রঘু কাকা খাবার নিয়ে এভাবে কোথায় যাচ্ছে? কাকা কি খায়নি? রঘু কাকা হলঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় গেল। তারপর সেটাও পেরিয়ে গেল বাড়ির পেছনের বাগানের দিকে। সুকুমার পিছু নিয়েছে তার, বোঝার চেষ্টা করছে ঠিক কি ঘটছে। রঘু কাকা থাকে বাড়ির নিচের তলার একটা ঘরে। সে তো ঘরে গিয়ে খেলো না, খাবার নিয়ে বাগানে কেন যাচ্ছে? বাগানে বসে খাবে নাকি? কিছুক্ষণের মধ্যেই সুকুমার তার একটা প্রশ্নের উত্তর পেল। ওদের বাগানের এক প্রান্তে একটা খড়ের ছাউনি দেওয়া ঘর আছে, মাটির ঘর। একসময় ওখানে রান্না হতো, সে অনেক বছর আগের কথা। এখন ওটা পড়েই থাকে। এই মুহূর্তে ভাতের থালা হাতে রঘু কাকা সেটা দরজার সামনেই দাঁড়িয়ে। উপরের শিকলটা খুলে ভিতরে প্রবেশ করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। অদ্ভুত ব্যাপার তো। ওখানে কি কাজ রঘু কাকার? ওখানে কি খাবে নাকি? সুকুমারের মাথায় ঘুরতে থাকা আরো কয়েকটা প্রশ্ন ওকে ঘেঁটে দিচ্ছিল। ঠিক মিনিট 10 ওভাবে দাঁড়িয়ে থাকার পর রঘু কাকাকে বেরিয়ে আসতে দেখল। তার হাতের থালাটা খালি, খাবার আর নেই তাতে। তাহলে রঘু কাকা কি আজকাল ওইখানে খায়? ওই পুরনো বন্ধ মাটির ঘরে খাবার নিয়ে কেউ খেতে পারে নাকি ইদানিংকালে রঘু কাকা ওখানেই খায়? শেষ 3-4 বছরে কি এত কিছু পাল্টে গেছে? কিন্তু রঘু কাকাকে কিছু জিজ্ঞেস করা কি ঠিক হবে? সে তো লুকিয়ে করছে কাজটা, নিশ্চয়ই তার কিছু কারণ আছে। আগে সবটা জানতে হবে, তারপর কথা বলবে। আর দাঁড়ায় না সুকুমার। রঘু কাকা দেখে ফেলার আগেই সে নিজের ঘরে চলে আসে। দুপুরের ওই ঘটনার পর ঘুম আসতে একটু দেরি হয়েছিল সুকুমারের। বারবার কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তারপর কখন ঘুমিয়ে পড়েছে ও টের পায়নি। সন্ধে হয়ে এসেছে। সুকুমারের ঘরে 3:45 নাগাদ একবার উঁকি মেরে এসেছিল রঘু কাকা। হালকা ঝিমুচ্ছিল। ঘুমটা গাঢ় হতে আর একটু সময় লেগেছিল, অতএব এখন ওঠার সম্ভাবনা প্রায় নেই। ওষুধের ঘোরও থাকে তো, তাই এই ফাঁকে বাগানের মধ্যে এসে দাঁড়িয়েছে রঘু কাকা। চারপাশে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছে, নাকি অন্ধকার হাতড়ে কাউকে খুঁজছে। অথচ এদিক ওদিক ঘুরেও জোনাকি পোকার মিটমিটে সবুজ আলো ছাড়া আর কিছুই তার গোচরে এলো না। গোটা বাগান হন্যে হয়ে খুঁজে শেষে জামরুল গাছটার কাছে এসে দাঁড়ালো রঘু কাকা।
গাছের কাষ্ঠল শুষ্ক ত্বকে ভর দিয়ে মাথা নিচু করে প্রশ্ন করল, তুই কি সত্যি ফিরে এসেছিস? প্রশ্নর সাথে সাথেই একটা চেপে রাখা কান্নার দমক তার গলা ঠেলে বেরিয়ে এলো। কতক্ষণ পরে পাথর চাপা কষ্টটা একটু বেরিয়ে যেন হালকা লাগছে। এ যে সম্ভব নয়, তুই আর কোনোদিনও ফিরবি না। কিন্তু যদি একটিবার ফিরতিস, আমি যে কিছুই করতে পারলাম না তোর জন্য, কিছুই করতে পারলাম না। দীর্ঘশ্বাস ফেলে রঘু কাকা। চোখের জল মুছে পেছন ফিরতে যাবে এমন সময় কাঁধে একটা স্পর্শ। চমকে উঠে পেছন ফেরে সে। কে? আমি ছাড়া আর কে হবে কাকা? ছোটদাবাবু। হ্যাঁ, কিন্তু তুমি কি অন্য কাউকে ভেবেছিলে? আমি কই না, না তো। অন্য কাউকে কেন ভাববো? ওই ওই হঠাৎ অন্ধকারে পিছন থেকে কাঁধে হাতটা পড়লো তো, তাই একটু চমকে গেছিলাম আর কি। আমার তো মনে হলো যেন ভূত দেখেছো, কেমন কেঁপে উঠলে। ও কথা ছাড়ো, তুমি এখানে কেন এলে আবার? হ্যাঁ, চলো 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 চলো, ঘরে চলো। আমি তো জানলা দিয়ে দেখলাম এখানে ওই মেয়েটা দাঁড়িয়েছিল, তোমাকেও তো দেখলাম, ভাবলাম তুমি ওকে দেখেই এসেছো। হ্যাঁ, মেয়েটা? ও ওই মেয়েটা কখন দেখলে? এই তো একটু আগে। আমার ঘুমটা ভাঙলো, কেমন একটু গুমোট লাগছিল ঘরের পরিবেশটা। জানলার কাছে এসে দাঁড়াতে দেখি মেয়েটা আবার বাগানের মধ্যে দাঁড়িয়ে, আর ওই ভিতর দিক থেকে এগিয়ে আস্তে আস্তে আবার জামরুল গাছটার পাশে এসে দাঁড়ালো। তাকিয়েছিল দোতলায় আমার ঘরের জানলাটার দিকে। তুমি কাউকে দেখতে পাওনি? কই না, না তো। কি বলছো? মেয়েটা তো একটু আগেই এখানে ছিল, এই তো তোমার পিছনেই 2 হাত দূরে। রঘু কাকা চিন্তিতভাবে চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে সুকুমারের বলা মেয়েটিকে, কিন্তু কোথাও কেউ নেই। কেউ তো একটা আসছে কাকা, কিন্তু কেন আসছে? আমার সাথে কি দেখা করতে আসছে? তোমার মনে হয় ভুল হচ্ছে। এই ভর সন্ধেবেলায় পাড়া গাঁয়ের কোনো মেয়ে এখানে আসবে? না না, যদি কেউ আসে তাহলে আমি তো দেখতে পাবো। আমি কিন্তু দেখতে পাচ্ছি কাকা। আচ্ছা, আগে কখনো বলেছি তোমায় এরকম কোনো মেয়েকে দেখার কথা, এই আমার দুর্ঘটনার আগে? না তো। তাহলে মনে হয় ওই দুর্ঘটনার পর থেকেই দেখছি। কথাটা বলেই আবার মাথায় হাত দেয় সুকুমার। মনে হয় ওর মাথাটা যন্ত্রণা করছে আবার। রঘু কাকা সেটা দেখেই তড়িঘড়ি এসে ওর কাঁধে হাত রেখে বলে, ঘর চলো, ঘর চলো, কেউ নেই এখানে। ও মাঝে মাঝে এরকম মনের ভুল হয়ে যায়। কত কড়া কড়া ওষুধ খাচ্ছ না তুমি? হয়তো তখনও ভালো করে ঘুমের ঘোরটা কাটেনি। যাকে সন্ধে হয়েছে, চা আর একটু মুড়ি দিই বরং। চলো 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 চলো, ঘরে চলো। হ্যাঁ, তাই দাও। ঘুমের ঘোর না হয় এখনো কাটেনি, এর আগে যে 2 দিন দেখলাম সে তো দিনের বেলায়, আজও তো সকালের জোরালো আলোয় দেখলাম। তাহলে কি আমি যাকে দেখতে পাচ্ছি তাকে রঘু কাকা দেখতে পাচ্ছে না? কি বিড়বিড় করছো? হ্যাঁ, কিছু না কাকা, চলো মুড়ি দেবে, চলো। কথাটা বলে চলেই আসতে যাচ্ছিল সুকুমার। হঠাৎ ওর নজরে পড়ে সেই ছাউনি দেওয়া ঘরটা। বেশ বোঝা যাচ্ছে ওই ঘরের ভেতর থেকে একটা খুব ক্ষীণ আলো আসছে। তার মানে খুব কম পাওয়ারের কোনো আলো জ্বলছে ওখানে। আচ্ছা কাকা, ওই ঘরটায় আলো জ্বলছে কেন? এখন কি ঘরটা আমরা ব্যবহার করি? ও, ওই ঘরটা? না না, তেমন কিছু না। ওই পুরনো জিনিসপত্র রাখা থাকে। এখন রাতে সাপখোপের ভয় লাগে, তাই বিকেল থেকে আলোটা জ্বালিয়ে রাখি।
সুকুমারের যে উত্তরটা বিশেষ পছন্দ হয়নি তা তার মুখ দেখলেই বোঝা যায়। ওই ঘরটার দিকে ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে আসে। কিরে, এখন কেমন আছিস? ভালো। এই তো উন্নতি হচ্ছে। ওষুধগুলো কালকে ঠিকঠাক খেয়েছিস তো? স্ট্রিপগুলো দেখে বুঝতে পারছি। আচ্ছা, কী সব জানি দেখেছিস তুই? কাকা বলেছে বুঝি তোকে? তা বলবে না। কাকা এখন তোর কেয়ারটেকার, তোর দায়িত্ব কাকাকে আমি দিয়ে রেখেছি। আমি আবার গোটা সপ্তাহ থাকবো না এখানে, ডাক্তার চৌধুরীকে বলা আছে সব। কোনো সমস্যা হলেই রঘু কাকা খবর দেবেন, উনি আসবেন। আমি না থাকাকালীন সব ব্যবস্থা করে যেতে হবে তো নাকি? ও কিছু না রে। ওই দেখো, কাকাকে বলেছিস আর আমাকে বলছিস না। এখন কিন্তু আমার দুখানা দায়িত্ব, ডাক্তারি আর বন্ধুত্ব। ডাক্তারকে নাই বলতে পারিস সব, কিন্তু বন্ধুকে তো বলবি। আরে তেমন কিছু না, ওই একটা বাচ্চা মেয়েকে বাগানে দেখতে পাই, নির্ঘাত গ্রামের কেউ। ও তাই হবে। আচ্ছা শোন, আমি কাল ফিরে যাচ্ছি কলকাতায়, আবার শনিবার আসবো। এর মাঝে কিন্তু একদম অনিয়ম করিস না। আর তোর যদি কিছু মনে পড়ে তো আমাকে ফোন করে জানাস। তুই চলে যাচ্ছিস? এই সপ্তাহটা থাক না। উপায় নেই রে, ওখানেও কত পেশেন্ট অপেক্ষা করে আছে আমার জন্য। সবাই ব্যস্ত, আমি শালা শুধু। আরে কে বলেছে তুই ব্যস্ত নয়? এই যে জমি জমার হিসেব সামলাচ্ছিস, এ কি কম ঝক্কির কাজ? আমার কিছুই মনে নেই অবিনাশ, কি করে যে কাজগুলো দেখবো বুঝতেও পারছি না। অত চিন্তা করিস না, খুব শিগগির তোর স্মৃতি ফিরে আসবে। আমার বিশ্বাস বেশি দিন আর তোকে এইভাবে থাকতে হবে না। আর ততদিন রঘু কাকা তো আছে, তোকে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে। সুকুমারের মাথা নাড়া দেখে অবিনাশ স্বল্প হাসে, তারপর আর কিছু না বলে হাত নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুকুমারও চলে যাওয়াটা কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে দেখল, তারপর এক পাশ ফিরে শুয়ে পড়ল বিছানায়। দুপুর হতে আর বেশিক্ষণ বাকি নেই। আজ সুকুমার আবার পিছু নেবে রঘু কাকার, দেখবে কি লোকাচ্ছে সে সুকুমারের থেকে। অবিনাশে চলে যাওয়া আর রঘু কাকা দুপুরের খাবার নিয়ে এই ঘরে প্রবেশ করার মধ্যে ঘন্টা দুইয়ের ব্যবধান ছিল। তার মধ্যে সুকুমার অন্তত দুবার উঠে জানলাটার কাছে এসে দাঁড়িয়েছে, আর বাকি সময়টা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছে। এক ফাঁকে স্নানও সেরে এসেছে, তারপর রঘু কাকা খাবার আনতে সেটা চুপচাপ খেয়ে নিয়েছে। রঘু কাকাকে সে বিন্দুমাত্র টের পেতে দেয়নি তার মনের মধ্যে কি চলছে। সুকুমারের খাওয়া শেষ হতেই সে ঘুমিয়ে পড়ার ভান করে। রঘু কাকাও নিশ্চিন্ত মনে নিচে চলে যায়। সন্তর্পণে ঘরের বাইরে পা রাখে সুকুমার। চুপি সারে এসে দাঁড়ায় সিঁড়ির কাছে, আর তারপরই চমকে ওঠে সে। আরে রঘু কাকা তো আজ রান্নাঘরে বসেই খাচ্ছে, তাহলে সেদিন কেন ওভাবে ওই পরিত্যক্ত ঘরে খাবার নিয়ে গেল? সেটা কি আমি ভুল ভাবছি? নিজের মনেই বিড়বিড় করতে থাকে সুকুমার। সেদিন যে কেন রঘু কাকা অমন করছিল তাও বুঝতে পারছে না। তবে রঘু কাকা এখন তো দিব্যি আগের মতোই রান্নাঘরের মেঝেয় বসে খাচ্ছে। তাহলে কি সুকুমারই খামোখা এসব ভেবে নিজের মাথা খারাপ করছে? নিজের ঘরের দিকে পা বাড়াতে যাবে, হঠাৎ খেয়াল করল রঘু কাকার ভাতের থালার পাশেই একটা ঢাকা দেওয়া থালা রাখা, আগের দিনের মতোই। থমকে গেল সুকুমার। ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো রঘু কাকাকে। খাবার খেয়ে হাত মুখ ধুয়ে সে পাশের থালাটা নিয়ে বেরিয়ে এলো। ঠিক
আগের দিনের মতোই সাবধানী দৃষ্টিতে সব দিক জরিপ করল, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। রঘু কাকা তো ভাত খেলো, ওই খাবার কার জন্য নিয়ে যাচ্ছে? ভাবনায় তলিয়ে গেল সুকুমার। সে জানে রঘু কাকা কোথায় গেল। আজ আর পিছু নিল না সে। একটা কথা বেশ ভালোভাবেই বুঝে গেছে, ওই ঘরে রঘু কাকা খায় না, খায় অন্য কেউ। ঘরে ঢুকে বিছানায় বসতেই একটা কথা মাথায় আসে সুকুমারের। যার জন্য রঘু কাকা দুপুরে খাবার নিয়ে যায়, নিশ্চয়ই রাতেও নিয়ে যায়। আমাকে দেখতেই হবে কে সে, কে আছে ওই ঘরে। অন্ধকার ঘর, বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। গুঁড়ো গুঁড়ো হাওয়ার দল এসে আধ ভেজা করে যাচ্ছে গোটা ঘরটা। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে ভেতরটা দেখা যাচ্ছে। হঠাৎ সেরকম আলোতেই নজরে পড়ল একটা মুখ। একভাবে তাকিয়ে আছে সুকুমারের দিকে। ও চমকে উঠল, আরে এ তো সেই মেয়েটা। লম্বা কোঁকড়া চুল, জংলা ছাপা ফ্রক, কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েটাকে এখন ঠিক শ্যামলা লাগছে না, কেমন যেন ফ্যাকাশে রক্ত শূন্য দেখাচ্ছে। কিন্তু ওই মেয়েটা ওই ঘরের ভিতরে কি করে এলো? সুকুমার বিছানায় শুয়ে আছে। ওর প্রচন্ড অস্বস্তি হয়, ভয়ও লাগছে খুব। ও বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। শরীরটা কেমন অবশ হয়ে আসছে, হাত পা গুলো সরছে না। এটা কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে আমার সাথে? মেয়েটা একটু একটু করে ওর দিকে এগিয়ে আসছে, তেমনি নির্বিকার তার চাহনি। কয়েক সেকেন্ডের তফাতে সে সুকুমারের একদম কাছে এসে যায়। মেয়েটার মুখের ভাবও এইবার পাল্টাচ্ছে, একটু একটু করে সেটায় দখল নিচ্ছে প্রবল হিংসা। চলে চলে যা, চলে যা, আরে গোবিনা, আরে গোবিনা, চলে যা। সুকুমার চিৎকার করতে চাইছে, কিন্তু পারছে না। মিহি স্বর বেরোল ওর গলা দিয়ে। দম নিতে কষ্ট হচ্ছে এবার। কিছু যেন ওর বুকের উপর চেপে বসেছে, কিছু ওই মেয়েটা যেন চেপে বসছে ওর বুকের উপর। ওর মনে হয় এইবার ও মরে যাবে, আর পারছে না। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বুকে। নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে সুকুমার। প্রথমটা বিফলে গেলেও দ্বিতীয়টা সফল হয়েছে। একটা আর্তনাদ ওর গলা ছিঁড়ে বেরিয়ে এসেছে। চলে যা ছোটবাবু, ও ছোটবাবু, ছোটবাবু, আর কি হয়েছে কি? ঘুমের মতো আমার চেঁচাচ্ছ কেন? রঘু কাকার গলার স্বর শুনে চোখ খুলে তাকালো সুকুমার। তারপরে ধড়মড়িয়ে উঠে বসল। আধো অন্ধকার ঘরে এদিক ওদিক অস্থিরভাবে দেখে বলল, কি বিভৎস স্বপ্ন ছিল। তুমি ভাগ্যিস এসছো কাকা। হাতের টর্চটা রঘু কাকা একটু উঁচু করে ধরে সুকুমারের মুখের কাছে। কি হয়েছে বলো দেখি? স্বপ্ন দেখেছি কাকা, ওই মেয়েটা এসেছিল স্বপ্নে। এই ঘরে এই খাটেই বসেছিল, আমার কাছে এগিয়ে আসছিল, আমার বুকের উপর চেপে বসছিল মনে হচ্ছিল। আমার দমটা
ও একটা বাজে স্বপ্ন, ছাড়ো। ঘরটা এত অন্ধকার হলো কেন? বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যে। বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ, আচমকা ঝড় আর বৃষ্টি নামলো তো। ঠিক তক্ষুনি কারেন্টটা চলে গেল। আমি তো তাতেই উঠে গেলাম, সব জানলা বন্ধ করছিলাম। তা তোমার ঘরেও জানলা বন্ধ করতে আসছিলাম, তখনই তোমার চিৎকার শুনতে পাই, তাই তো ছুটে এলাম। আমি ওই মেয়েটাকে নিয়ে বেশি ভাবছি বলেই স্বপ্নেও দেখলাম, জানো তো। তুমি চিন্তা করো না, যাও শুয়ে পড়ো। সুকুমারের কথা শুনেও রঘু কাকা নড়তে চায় না। বুড়ো কুঁচকে তাকিয়ে থাকে সুকুমারের দিকে। কাকার এমন তাকিয়ে থাকা দেখে একটু অস্বস্তি হয় সুকুমারের। কি হলো তোমার? বলছি তো স্বপ্ন ছিল, যাও শুয়ে পড়ো, আমিও ঘুমাই। তো তোমার কপালে রক্ত কিসের? কেটে গেল কি করে? রক্ত? কই দেখি তো। যা, ফোন সুইচ অফ। দেখি তোমার টর্চটা দাও তো। রঘু কাকার হাত থেকে টর্চটা নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। তাই তো, ওর কপালের একপাশে সরু করে রক্তের দাগ, যেন চিরে গেছে। পড়ে গিয়ে তো লেগেছিল মাথার পেছনে, এই দাগ তো ছিল না। তাহলে কি ঘুমের মধ্যেই কোনোভাবে কেটে গেল? কিন্তু তা কি করে সম্ভব? সুকুমার কপালের ওই জায়গাটায় হাত বুলিয়ে কি যেন চিন্তা করতে থাকে। আমি এই ঘরের মেঝেতেই শুয়ে পড়ি। হ্যাঁ, তুমি একা থেকো না। না না, তার দরকার নেই, তুমি ঘরে যাও, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। এটা আমার নখেই হয়েছে। পারবে তো? আরে হ্যাঁ গো, একটা স্বপ্ন থেকে একটু ভয় পেয়েছিলাম, আর কিছু অসুবিধা নেই, তুমি যাও। সুকুমারের কথা শুনে রঘু কাকা চলে যাওয়ার উপক্রম করে। তবে ঘর থেকে বেরোনোর সময়ও একবার অদ্ভুত দৃষ্টিতে ফিরে তাকায় সুকুমারের কপালের ওই দাগটার দিকে। ওই ঘটনার পর 2 দিন কেটে গেছে। সুকুমার এখন একটু বেশি সুস্থ বোধ করছে। ওর ওষুধ বা খাবার কোনোটাই খেতে ভুল হচ্ছে না। রঘু কাকা 2-1 বার সেই রাতের কথা জিজ্ঞেস করার চেষ্টা করতে সুকুমার এড়িয়ে গেছে। ওই মেয়েটার কথাও আর বলে না, যেন সব কিছু স্বাভাবিক আছে। অদ্ভুতভাবে 2-3টে এমন বিষয়ে সে কথাও বলেছে যাতে কাকার মনে হয়েছে সুকুমার একটু একটু করে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাচ্ছে। অবিনাশও ওকে ফোন করেছিল এই কদিন। তারও বন্ধুর সাথে কথা বলে বেশ ভালোই মনে হয়েছে। ভোরের আলো ফুটতে এখনো কিছু সময়ের দেরি আছে। চারিদিকে ঝিঁঝি পোকার অদ্ভুত ঝিম ধরানো ডাকটা অনর্গল চলেই যাচ্ছে। জোনাকির জলানেভা আলোগুলো যেন তারই সঙ্গত দিচ্ছে। জানলার সামনে এতক্ষণ দাঁড়িয়েছিল সুকুমার। বাইরের অন্ধকার আর ঘরের অন্ধকারে বিশেষ পার্থক্য নেই। এইটাই সঠিক সময়, আর বেশি দেরি করা যাবে না। এইবার কাজটা সেরে ফেলতে হবে। এই সময়ের অপেক্ষাতেই সারা রাত জাগেও। মাথা থেকে গা অবধি একটা শাল জড়িয়ে বেরিয়ে এসে দাঁড়ালো বাগানে। চারিদিকে একবার সতর্ক দৃষ্টিতে দেখে নিল। এই 2 দিনে শুধু সুযোগ খুঁজেছে সুকুমার, কাউকে কিছু টের পেতে দেয়নি। আজ সে সুযোগ পেয়েছে। অন্ধকারে রঘু কাকার চোখের আড়ালে খুব সাবধানে সে বেরিয়ে এসেছে ঘর থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা। ছাউনি দেওয়া ঘরটার সামনে এসে দাঁড়াতেই সুকুমার খেয়াল করল ছিটকানি বাইরে থেকে দেওয়া। ঘরের ভিতরের টিমটিমে আলোটা এখনো জ্বলছে। দরজার ফাঁক করলে সেটাই বেরিয়ে আসছে।
ধীরে ধীরে ছিটকানিটা খুলে ফেলল সুকুমার। তারপর দরজার পাল্লায় অল্প ঠেলা দিল। একটা মৃদু শব্দ করে খুলে গেল সেটা। ঘরের ভিতরটা আধো অন্ধকার। যে আলো জ্বলছে তার দুটি খুবই সামান্য। এতক্ষণ অন্ধকারে ছিল বলেই সহজে চোখ সয়ে গেল এই আলোয়। ঘরটার ভিতর একটু উঁকি দিয়ে ঘরের ভিতরে ঢুকে এলো সুকুমার। মেঝেতে পা রাখতেই প্রচণ্ড ভয়ে আঁতকে উঠল। ভয়ে এক পা পিছিয়ে যেতে গিয়ে ধাক্কা খেল দরজার আধ খোলা পাল্লায়। তারপর সেই আঘাত সামলাতেই কিসে যেন একটা পা দিয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝের উপর। পায়ে লেগে জিনিসটা ওর থেকে মাত্র 2 হাত দূরে রাখা তক্তার তলায় গড়িয়ে গেল। একটা স্টিলের গ্লাস। সেদিক থেকে নজর সরাতে আবার সেই হাড় হিম করা দৃশ্য চোখে পড়ল সুকুমারের। ওই তক্তার উপর বাবু হয়ে বসে আছে একটা নারী অবয়ব। মুখের সামনে চুলের গোছা এসে পড়েছে, পরনে মলিন শাড়ি, যার আঁচল জড়ানো রয়েছে বুকের উপর। মনে হয় যেন কেউ জড়িয়ে রেখেছে ওভাবে। কে ওখানে? গলা থেকে ঠিকরে বেরিয়ে এলো আতঙ্ক মিশ্রিত সেই স্বর। কিন্তু সুকুমার এ প্রশ্ন করতে চায়নি। ভিতর থেকে প্রশ্নটা নিজেই যেন ওর গলা বেয়ে উঠে এলো। নারী অবয়ব কোনো উত্তর দেয় না। স্থিরভাবে ওই একই রকম অবস্থায় সে বসে আছে, নড়ছে না, যেন পুতুল একটা। ভালো করে মুখটা দেখতে পাচ্ছে না সুকুমার। মেঝে থেকে উঠে দাঁড়ালো সে। কে তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? উত্তর দাও। কে তুমি? এবারও সেই নারীর কোনো পরিবর্তন হয় না। সুকুমার খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে। তারপর এক পা করে এগিয়ে যায় সেই অবয়বের দিকে। প্রাথমিকভাবে যে আতঙ্ক আর ভয়ের ছাপ ওর চোখে মুখে ছিল তা এখন বিন্দুমাত্র নেই। তার কাছে এসে বসে সুকুমার। চুলের গোছা এক পাশ থেকে সরিয়ে মুখটা ভালো করে দেখে। এই মুখ তার চেনা, একটা বছর 30-31 মেয়ের মুখ। একটা দীর্ঘশ্বাস ফেলে সুকুমার। কিশোর ভয় পেয়েছিলাম। তুই কি অবস্থা হয়েছে তোর? সুন্দর মুখটা এমন পানসে। ও বুঝেছি, খুব আঘাত পেয়েছিস না রে? বিশেষ করে এমনটা আমি চাইনি কোনো। ওই সময় কি যে হয়েছিল আমার, আমি তোকেই পেতে চেয়েছিলাম শুধু। আজ নয়, সেই কবে থেকে। কিন্তু তুই যে পরের ঘরে। আবার যখন এখানে এসে দেখলাম তুই সব হারিয়ে সেই আমার বাড়িতেই এসেছিস, আর আটকাতে পারিনি নিজেকে। বারবার তোকে বুঝিয়েছি, সমাজ গাঁ যে যা খুশি বলুক, আমি তোকেই বিয়ে করব। কিন্তু তুই ওই দিনের আঘাতটা তুই নিতে পারিসনি, আমি বুঝতে পারছি। চিন্তা করিস না, আমি তোকে ঠিক করে দেবো কনক। আমার ভালোবাসা তোকে ঠিক করে দেবে। জানিস, আমি হাসপাতাল থেকে ফিরে এসে বারবার ভেবেছি তুই কোথায় গেলি, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারিনি। তুই যে এইখানে এইভাবে। ছোটবাবু! একটা জোরালো কণ্ঠস্বরে চমকে উঠল সুকুমার। কার গলা? রঘু কাকা? হ্যাঁ, সে ছাড়া আর কেউ নয়। এস, আর একটু সাবধান হওয়া উচিত ছিল সুকুমারের। ছোটবাবু, তুমি এইভাবে এখানে কি করছো? প্রচণ্ড বিস্ময়ে প্রশ্ন করে রঘু কাকা। কখন যে সে খোলা দরজার মুখে এসে দাঁড়িয়েছে টের পায়নি সুকুমার। যে মুহূর্তে টের পেল তখন এই ভয়টাই পাচ্ছিল।
এই প্রশ্নটাই যে আসবে ও বুঝেছিল, কিন্তু এই মুহূর্তে ভয় পেলে চলবে না, পাল্টা প্রশ্ন করতে হবে। আমি এখানে কি করছি তার থেকেও বড় প্রশ্ন, কনক এখানে কি করছে? এইভাবে কেন? তুমি ওকে এখানে আটকে রেখেছো এইভাবে? আমি দেখেছি তোমাকে রোজ খাবার নিয়ে আসতে এখানে। কিছু লোকাবে না আমার কাছে কাকা। বলো কনকের এই অবস্থা কি করে হলো? জামাইয়ের কঠিন রোগ হয়েছিল ছোটদাবাবু, সে মরতেই যে মেয়েটা নিঃস্ব হয়ে এখানে এলো, ফেলে কি করে দিই একমাত্র মেয়েকে, তাই তো। গলাটা বুঝে এলো রঘু কাকার। ঘরে ঢুকে মেয়ের পাশে বসে তার মাথায় হাত বোলাতে থাকে। পরম যত্নে চুলগুলো সরিয়ে বলে, আজ রাতেও ঘুমলি না রে মা? আয় আয় আয়, শুইয়ে দি তোকে। তাহলে ওকে এখানে এভাবে রেখেছো কেন কাকা? বাড়িতে নিয়ে চলো। হ্যাঁ, আর কিসের লুকোচুরি? নিয়ে গেলেই হয়। লুকোচুরি? আমার থেকে তুমি লুকিয়ে রেখেছিলে কেন? তোমার যে কিছু বছরের স্মৃতি চলে গেছিল, শেষ কটা মাস যে কনক এখানে ছিল তাও ভুলে গেছো। অবিনাশ দাদাবাবু বলেছিল জোর করে কিছু না মনে করাতে, এমন কিছু না করতে যাতে তোমার মাথায় চাপ পড়ে। তাই তাই ওকে লুকিয়ে রাখতে হলো। ও আচ্ছা। ওর এই অবস্থা হলো কেমন করে? এই প্রশ্নটা শোনা মাত্র একটা ঠান্ডা অদ্ভুত চাহনিতে সুকুমারের দিকে তাকালো রঘু কাকা। কি যেন আছে সেই দৃষ্টিতে। সুকুমারের অস্বস্তি হলো। তুমি তুমি জানো না? আমার তো কিছু মনে পড়ছে না। উফ, মাথাটা বড্ড ব্যথা করছে। আমি ঘরে যাচ্ছি কাকা, তুমি কনককে নিয়ে এসো। মাথাটা চেপে ধরেছে সুকুমার। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না। দ্রুত গতিতে বেরিয়ে আসে ঘর থেকে। ঠিক এমন সময় পেছন থেকে একটা গম্ভীর গলার স্বর। আর লুকিয়ে লাভ নেই ছোটদাবাবু, আমি সব জানি। চমকে যায় সুকুমার, পা দুটো থমকে যায় অজান্তেই। কি বলল রঘু কাকা? সব জানে? কি জানে? এক ঝটকায় পেছন ফেরে সুকুমার। রঘু কাকা এসে দাঁড়িয়েছে ছাউনি দেওয়া ঘরের দরজাটায়। কি জানো? তোমার সব মনে আছে, তাই না? কি 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 মনে আছে? কি মনে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো? কনক, বিন্নি, সেই রাতের কথা সব মনে আছে তোমার? বিন্নি? বিন্নিকে? বিন্নিকে আমি চিনি না। মিথ্যে বলে লাভ নেই ছোটদাবাবু, মিথ্যে বলে লাভ নেই। সব শুনেছি আমি আড়াল থেকে আজ। তুমি খেয়াল করনি কিন্তু তোমার পিছু পিছু আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম দরজার পাশে। তোমার সব মনে আছে। আসলে তুমি কোনোদিন কিছুই ভুলে যাওনি। তোমার ভুলে যাওয়া, ভুল হয়ে যাওয়া, এই সবটাই ছিল আসলে নাটক, তাই না? হ্যাঁ, নাটক। কি যা তা বলছো? তোমার মাথা ঠিক আছে কাকা? কাকে কি বলছো? খেয়াল আছে? আছে, খেয়াল আছে বলেই বলছি। অবিনাশ দাদাবাবুই ঠিক বলেছিল তার মানে। অবিনাশ? চমকের পর চমক যেন অপেক্ষা করে আছে সুকুমারের জন্য। অবিনাশ? ও কি বলেছিল? ও কিছু জানে নাকি? জেনেছিল তো একমাত্র বিন্নি। দুপা এগিয়ে এসে চাপা স্বরে প্রশ্ন করে, কি বলেছে অবিনাশ? হ্যাঁ, ওর সন্দেহ হয়েছিল তোমার ওপর।
মনে হয়েছিল তোমার স্মৃতি যাওয়া আসলে নাটক। তুমি অন্য কিছু আড়াল করতে চাইছো, কিছু লুকিয়ে যেতে চাও। স্মৃতি চলে যাওয়ার নাটক করলে কেউ তো কোনো প্রশ্ন করতে পারবে না। দাদাবাবু আমাকে তোমার উপর নজর রাখতে বলেছিল। সুকুমারের পা টলে যায়। ওর মনে পড়ে যায় সেদিন অবিনাশের বলা কথাটা। কাকা এখন তোর কেয়ারটেকার, তোর দায়িত্ব কাকাকে আমি দিয়ে রেখেছি। এই কথাটা তবে এই কারণে বলেছিল অবিনাশ? এত সাবধানতা অবলম্বন করলাম, তারপরে অবিনাশ। শালা এই ছেলেটার বুদ্ধি চিরকালই বেশি। চিবিয়ে চিবিয়ে নিজের উদ্দেশ্যে এই কথাটা বলে সুকুমার। এর ঠিক পরেই ওর মনে আর একটা কথা আসে। অবিনাশ তার মানে কনক বা পিন্নি কারো বিষয়টাই জানে না। এই কথাটায় একটু শান্তি পায় সুকুমার। তুমি তার মানে কিচ্ছু ভুলে যাওনি? সবটাই মিথ্যে? সুকুমার কোনো উত্তর দেয় না। কিছু নীরবতা সম্মতির লক্ষণ জেনে রঘু কাকা পরের প্রশ্নটা করে। মিন্নিকেও তার মানে তুমি? রঘু কাকার গলাটা কেঁপে ওঠে এই প্রশ্নটা করার সময়। যেন এই প্রশ্নটা করতে ইচ্ছাই করছিল না। বিন্নি রঘু কাকার একমাত্র নাতনি, একমাত্র সম্বলও বলা যায়। 2 বছর আগে কনকের স্বামী গত হতে মেয়েকে নিয়ে সে এখানে আসে। কিন্তু রঘু কাকা কি সব জেনে গেল? প্রশ্নটা প্রচণ্ড ভয় ধরালো সুকুমারের মনে। সারা শরীরে আচমকাই যেন বিদ্যুৎ খেলে গেল। মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। কেন এত বড় ক্ষতি করলে আমার? আমি তো কোনোদিন তোমার খারাপ চাইনি, কোনোদিন তোমার যত্নে অবহেলা করিনি। এই 2 হাতে করে মানুষ করেছি তোমায়। সেই তুমি আজ আমার সব শেষ করে দিলে, সব শেষ করে দিলে। ঈশ্বর, কেন এমন দিন দেখালে আমায়? কেন এমন দিন দেখালে? কান্নায় ভেঙে পড়ে রঘু কাকা। কপাল চাপড়ে বসে পড়ে বাগানের শুকনো মাটিতে। মানসিকভাবে খুবই ক্লান্ত সে। কিন্তু এই নিষ্পাপ মেয়েটাকে মারলে কেন? কি ক্ষতি করেছিল তোমার? যে ক্ষতি করেছিল? তার ঝাঁঝালো কণ্ঠস্বর যেন ধাক্কা দিয়ে 2 পা পিছিয়ে দিল সুকুমারকে। এ কোন রঘু কাকা? এত রাগ, এত হিংস্রতা! সর্বহারা মানুষ দুঃখে কষ্টে বোধহয় এমনই হয়। কিন্তু সুকুমারের তো ভয় পেলে চলবে না। ভয় পেলে যে সব শেষ হয়ে যাবে, না না, সেটাও কিছুতেই হতে দিতে পারে না। একটা বুড়ো মানুষকে ভয় পাবেও? এই একমাত্র পথের কাঁটাকেও যদি সরিয়ে দেওয়া যায়, ব্যাস, তাহলেই আর কোনো ভয় নেই, চিন্তা নেই। একটু পাশেই জামরুল গাছের কাছে একটা লোহার রড পড়ে থাকতে দেখে সুকুমার। এই তো, এইবার কথার ছলে রঘু কাকার অন্য মনস্কতার সুযোগে ওটা দিয়েই সব কষা হয়ে গেছে সুকুমারে। মনে মনে সবটা সাজিয়ে ফেলেছে ও। খুব ধীরভাবে শুরু করলো ওর কথা, আর এগিয়ে চলল লক্ষ্যের দিকে। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠলাম যখন, তখন প্রথম প্রেমের অনুভূতিটা টের পেলাম। আর কোনোকে যে আমার ভালো লাগে সেটা বুঝতে পারলাম তখন, যখন জানতে পারলাম ওর বিয়ে ঠিক করা হচ্ছে। আমার ওই বয়সে কিচ্ছু করার ছিল না, কাউকে এ কথা বলার সাহসও ছিল না। কনকের বিয়ে হয়ে গেল। তারপর যে 2-3 বার আমাদের দেখা হয়েছে, ওর স্বামীর সাথে এখানে এসেছে, আর মাত্র 1 বেলা থেকে গেছে।
কিন্তু আমি জানতাম কনক আমার কথা বুঝেছিল, ওরও ভালো লাগতো আমায়। তবে মালিকের ছেলেকে নিয়ে এমন কথা বলার সাহস পায়নি। কনক সুখে সংসার করতে লাগলো দিব্যি। আমি ওকে এক প্রকার ভুলতেই বসেছিলাম। পুরনো ইচ্ছেটা আবার জেগে উঠল ওকে এখানে দেখে। কনক সমাজের ভয় পেয়েছিল, কিন্তু ওকে রাজি করিয়েই ফেলতাম। তারপর আর সমাজকে কে পাত্তা দেয়। কিন্তু মাঝখান থেকে বাজ সাধল পিন্নি। সেদিন রাতে আমি কনককে ডেকেছিলাম বাগানে। ওকে ভীষণ জোরাজুরি করছিলাম বিয়ের জন্যে। এমন সময় বিন্নি এসে পড়ে। ও বলে নাকি সব শুনে ফেলেছে। নিজের মেয়ের মুখে কথা শুনে লজ্জায় কনক কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আমি বিন্নিকে বোঝানোর চেষ্টা করি যে ওর মাকে আমি বিয়ে করলে ও নিজেও ভালো থাকবে, এই বাড়িতেই থাকবে। কিন্তু বিন্নি কিছুতেই শুনছিল না, খালি কাঁদতে কাঁদতে বলছিল, আমি সব দাদুকে বলে দেব। মা কেন আবার বিয়ে করতে যাবে? তুমি মাকে জোর করে বিয়ে করতে চাইছো? আমি দাদুকে এক্ষুনি সব বলে দেব। বিন্নি পাগলের মতো করতে লাগলো, ছুটে পালাতে লাগলো। আমি ওকে কোনো মতে ধরে হ্যাঁচকা টান দিতেই কিভাবে জানি না ও পড়ে যায়। মাথাটা গিয়ে লাগে ওই জামরুল গাছের নিচে পড়ে থাকা ইটের কোণায়। প্রথমে মনে হয়েছিল কিছুই হয়নি, এই বোধহয় উঠবে। তারপরে দেখি পাশ দিয়ে বয়ে আসছে রক্ত। বুঝতে পারছিলাম না কি করব। বিন্নি বেঁচে গেলেও বিপদ। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর ঘরে ফিরে এলাম। জানি তুমি তখন রান্নাঘরে ব্যস্ত। কনক দরজায় খিল দিয়েছে, নির্ঘাত কান্নাকাটি করছে। আমি নিজের ঘর থেকে জামরুল গাছের দিকে নজর রাখলাম। তারপর অনেকক্ষণ হয়ে যায়। তুমি রান্নাঘর থেকে বেরিয়ে বিন্নির খোঁজ করছিলে। আমি চেয়েছিলাম ওই মুহূর্তেই তুমি যাতে ওকে না দেখো। আরেকটু রক্তপাত হলে হয়তো বাঁচানো মুশকিল হতে পারে, এই কথাটা ভাবতে গিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যাই। জ্ঞান আসতেই বুঝতে পেরেছিলাম বিন্নি আর নেই। কিন্তু সে রাতের কথা যাতে কেউ জিজ্ঞেস না করে, তাই ভুলে যাওয়ার ভান করতে শুরু করলাম। জানতাম সবার আগে কনকই আমাকে ধরবে, কিন্তু এসে থেকে কনককে খুঁজে পেলাম না। কনক কোথায় বোঝার চেষ্টা করছিলাম। সন্দেহ হলো যেদিন দুপুরে খাবারের থালা হাতে তোমায় দেখলাম। বারবার জামরুল গাছের দিকে তাকিয়ে থাকতাম। মনে একটা ভয় কাজ করতো, যদি ধরা পড়ে যাই। সেদিন তুমি আমাকে প্রশ্ন করতে ওই মেয়ের গল্প ফাঁদি। আমি আসলে কাউকেই দেখতাম না। পরে দেখলাম তোমরা কিছু জানো কিনা সেটাও জানতে হলে এই মেয়ের গল্পটা কাজে দিতে পারে, তাই চালিয়ে গেলাম। রঘু কাকার ঠিক পাশেই এসে দাঁড়িয়েছে সুকুমার, হাতে শক্ত করে ধরে রাখা রড। এতক্ষণ দুহাতে মুখ ঢেকেছিল রঘু কাকা। এখন রাগে দুঃখে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। কান্না থামিয়ে বলে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। অবিনাশ দাদা বাবুকে সব বলে দেব, আমি সব বলে দেব। সে সুযোগ পেলে তো। হাতের রডটা উঁচু করে ধরে সর্বশক্তি দিয়ে আঘাত হানতে যাবে সুকুমার, এমন সময় একটা মেয়েলি কণ্ঠস্বরের প্রবল চিৎকার ভেসে আসে। শব্দের উৎস ওই ছাউনি দেওয়া ঘর। থমকে যায় সুকুমার। এই যে কনকের গলার স্বর। কনক মা কথা বলল।
পাগলের মতো মাটি থেকে উঠে ছুটে ঘরটার দিকে এগিয়ে যায় রঘু কাকা। সুকুমার হাতের রডটা ধরে দাঁড়িয়ে থাকে। তবে কি কনক ঠিক হয়ে গেল? আচ্ছা, ঠিক হয়ে গেলে কনককেও তো বিন্নির কথাটা বোঝাতে হবে সুকুমারকে। ও যদি আর না মানে সুকুমারকে, মানে মানে তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ, ঠিক হয়ে গেছিস তুই। মেঝে পড়ে আছে কনক। তাকে জাপটে ধরে তুলে বসায় রঘু কাকা। বিন্নি কোথায় গেল বাবা? ওকে 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 ডাকো, ওকে ডাকো। নেই রে। কি নেই? আরে পাগল হয়েছো নাকি? হে তো এইমাত্র এখানে ছিল, আমার 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 কাছে এসেছিল, আমার পাশে এসে বসলো, মাথায় হাত বোলালো, কত আদর করলো আমায়। আমি কত আদর করলাম মেয়েটাকে। মনে হলো কতদিন দেখিনি জানো বাবা। ডাকো না ওকে। মেয়েটা অন্ধকারে একা একা গেল যে। খেয়েছে ও? কেমন কেমন শুকনো দেখাচ্ছিল মুখটা। আজ আমি ওকে খাইয়ে দেব। নিয়ে এসো তো মেয়েটাকে, ঘরে গিয়ে আমি ওকে খাইয়ে দেব। কতদিন খাওয়াইনি মনে হচ্ছে মেয়েটাকে। ও তো নিজে হাতে ভালো করে খেতে পারে না। কি যে একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, আর মনে করতে চাই না আমি। মেয়েটা ঠিক আছে, আর ওকে কোথাও যেতে দেব না। ও বাবা কি হলো? ওঠো না, নিয়ে এসো বিন্নিকে। কনক, বিন্নি নেই রে, বিন্নি নেই। কোথায় পাবো ওকে? কি বলছো কি? এইমাত্র ও ঘর থেকে বেরিয়ে গেল ছুটে। এই তো তুমি যখন বাইরে থেকে এলে তার ঠিক আগেই। আমি তো তাই জন্যই চিৎকার করলাম। কনকের কথায় যেন হাত পা অসাড় হয়ে আসছে রঘু কাকার। এ কনকের কি অবস্থা হলো? ও যে ভুল দেখছে। রঘু কাকার হাতটা কাঁপছে। মেয়েকে সান্ত্বনা দেবে নাকি নিজেকে? কি ভাবছো দাদাবাবু? আচমকা পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বরে চমকে ওঠে সুকুমার। এই কণ্ঠস্বর ওর খুব চেনা। পেছন ফিরতেই আতঙ্কে কেঁপে ওঠে সুকুমারের সারা শরীর। ওর থেকে কিছু হাত দূরেই দাঁড়িয়ে আছে এই কণ্ঠস্বরের অধিকারিণী। বিন্নি, বিন্নি, না 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 না, চোখের ভুল, চোখের ভুল। আমি কি আবার ওই স্বপ্নটা নিয়ে, কি কনকের চিৎকারটার জন্য ভাবছি? সব মিথ্যে বললে ওই স্বপ্নটা আর কপালের চিড়ে যাওয়াটা তো মিথ্যে ছিল না। বিন্নির মাথায় ওই একই জায়গায় দাগটা হয়েছিল। না 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 না, চোখের ভুল, চোখের ভুল, মনের ভুল। না গো দাদাবাবু, কোনো ভুল হচ্ছে না। আর কত ভুল হবে গো? এবার তো সব ঠিক করতে হবে। তুমি যত ভুল করেছো সব ঠিক করতে হবে। না, তুই আমার চোখের সামনে ওভাবে পড়েছিস। আমি জানি তুই মারা গেছিস। তুই কি করে? না না না, এটা স্বপ্ন। তুই নেই, তুই নেই, তুই নেই। আমি আছি। সব হিসাব না চুকিয়ে যাই কি করে বলো? বলেছিলাম দাদুকে সব বলে দেব। দেখো, আজ দাদু সব জেনে গেল। এবার তোমায় কে বাঁচাবে দাদাবাবু? কি সাংঘাতিক সেই হাসিটা! সুকুমারের কানে যেন সূচের মতো বিঁধছে। একটু একটু করে এগিয়ে আসছে সেই নারী অবয়ব। বিন্নি তো এটা, সেই শ্যামলা বর্ণের কোঁকড়া চুলের মেয়েটা। পরনে সেদিনের মতোই একটা জংলা ছাপা সুতির ফ্রক। ও যত এগিয়ে আসছে সুকুমার যেন ততই নিস্তেজ হয়ে পড়ছে।
ওর শরীর অবশ হয়ে আসছে, সেই স্বপ্নটার মতোই। একটু একটু করে সমস্ত অঙ্গ যেন সাড়া দিতে ভুলে যাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবার। হাতের লাঠিটা মাটিতে পড়ে গেল। হাঁপ ধরা কাঁপা গলায় ভয়ে জড়ানো স্বরে কেটে কেটে কয়েকটা কথাই বলতে পারল সুকুমার। আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়। মেয়েটা কেমন আছে দাদাবাবু? ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখতে হয়েছে। প্রচণ্ড আঘাত পেয়েছে। বিন্নিকে আবার হ্যালুসিনেট করায় ওর কথাটা ফিরে এসেছে, কিন্তু বিন্নির না থাকাটা মানতে পারছে না। আর ছোটদা? সুকুমার ও হার্ট ফেল করেছিল প্রচণ্ড ভয় পেয়ে, কিন্তু কেন সেটা বোঝা যায়নি। কিছু দেখেছিল হয়তো, চোখ দুটো বিস্ফারিত ছিল। যে কোনোদিন এই পরিণতি হবে কোনোদিন ভাবিনি আমার সন্দেহটা সত্যি হবে। একটা কথা তোমায় বলা হয়নি কাকা, ওর মুর্শিদাবাদে খোঁজ লাগিয়েছিলাম। ওই কাকুকে পাঠানো চিঠির একটা আমাকে দিয়েছিলে। ঠিকানা থেকেই সব খোঁজ পেয়েছি। সুকুমার যে অফিসে কাজ করত সেখানে টাকা চুরির অপবাদ দিয়ে ওকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। পুলিশ টুলিশ হয়নি, কিন্তু সকলেই জানা সুকুমার সেই জন্যই এখানে এসেছিল। আর তারপরের কথা তো জানোই। স্মৃতি বড় রহস্যময়। তার বুকের গভীরে লুকিয়ে থাকে অন্ধকার, এবং সে অন্ধকারে গা ঢাকা দিলে হয়তো আর কখনো আলোর দেখা পাওয়া যায় না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক এবং কাব্যশ্রী। শব্দগ্রহণ ও আবহে সায়ন। শুনছিলেন অমৃতা কোনারের কাহিনী ভুল হয়ে যায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।